আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান, মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনেইর। গাজায় রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে আগামী শনিবারের ২১ ফেব্রুয়ারির মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ৮ ফেব্রুয়ারি তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই রোববারের মধ্যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন। সংবাদ মাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেননি বলে দাবি করেছেন তিনি। এছাড়া এই আলোচনার বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস এখন বিশ্লেষণ করছে, যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরিণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত। একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ী ভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর মানেই যে ইরানে এখনই হামলা চালানো হবে এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র। দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যি সংঘাতের পূর্বাভাস নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চাক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত ১ বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কী চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কী হবে তা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসেবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনৈচ্ছিকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরানের দ্বিধা। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে। কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবনের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। দর কষাকষির দাস।
উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান উত্তেজনা এড়াতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পারমাণবিক কর্মসূচি থাকলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন আলোচ্যসূচিতে আসতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন। অভ্যন্তরীণ চাপ। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অসন্তোষের মুখে। খাদ্যপণ্যের দাম শতভাগেরও বেশি বেড়েছে। এই পরিস্থিতি তেহরানের দর কষাকষির ক্ষমতা সীমিত করছে। অধ্যাপক ম্যাবন বলেন, শাসন ব্যবস্থার টিকে থাকা এখানে মূল প্রশ্ন। শুধু খামেনির নয়, পুরো ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। প্রক্সি নেটওয়ার্কের দুর্বলতা। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে। হুথিরা তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত। ইরাকি মিলিশিয়াদের নিজস্ব রাজনৈতিক হিসাবনিকাশ রয়েছে। ফলে ইরানের তথাকথিত প্রতিরোধ বলয় আগের মতো শক্তিশালী নয়। তবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছুটা সহায়তা দিচ্ছে। হরমুজ প্রণালীর হুমকি। সবচেয়ে বড় ঝুঁকি ভূগোল। হরমুজ প্রণালী এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। অধ্যাপক ম্যাবন বলেন, উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়তে পারে। বিশ্বের প্রায় 1/4 সমুদ্রপথে পরিবাহিত তেল এবং প্রায় 1/5 লরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যৎ। ওমানের মধ্যস্থতায় জেনেভার আলোচনা চলছে। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অআলোচনাযোগ্য। যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণ চায় এবং আলোচনার পরিধি বাড়াতে আগ্রহী। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইতিবাচক বার্তা এলে তা রাজনৈতিক মধ্যস্থতাকারীদের কাছ থেকেই আগে আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন উচ্চ ঝুঁকির এক রাজনৈতিক জুয়ার মতো, যেখানে ভুল পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া সম্ভব। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক, তবে আমাদের কাছে এমন অস্ত্র আছে যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এ মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ওই অঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হবে। তিনি বলেন, কোনো চুক্তি না হলে এ রণতরী মোতায়েনের প্রয়োজন হবে এবং এটি শীঘ্রই রওনা দেবে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার ইতোমধ্যে পারস্য উপসাগরে অবস্থান করছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গত মাসে সেগুলো পাঠানো হয়। চলমান আলোচনার বিষয়ে খামেনি বলেন, আলোচনা চলার সময় আগেভাগে এর ফল নির্ধারণ করে নেওয়া ভুল এবং বোকামি। সূত্র প্রেস টিভি ও মিডল ইস্ট মনিটর। পবিত্র রমজানের প্রথম দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। বুধবার 18 ফেব্রুয়ারি খান ইউনিসের নাসের হাসপাতাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলের বানি সুহেইলা মোড়ের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মুহান্নাদ আল নাজ্জার নামে এক যুবক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকেই পূর্ব খান ইউনিস এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করা হয়।
একই সঙ্গে দক্ষিণ গাজার রাফার উত্তরে একটি এলাকায়ও গুলি চালানো হয়। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাংশে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গাজা সিটি ও উত্তরাঞ্চলেও ইসরায়েলি যানবাহন থেকে পূর্ব বেইত লাহিয়ার দিকে গুলি ছোড়া হয়। দক্ষিণ পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল সিক্কা সড়কের আশপাশেও কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের 10 অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও শতাধিক লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় 603 জন ফিলিস্তিনি নিহত এবং 1062 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 72,000-এর বেশি মানুষ নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।